কত সংখ্যক লোক আর্থিক সহযোগিতা করেছেন সেটা আমি একেবারেই বলতে পারবো না, কারণ প্রথম 1-2 দিনের মধ্যে আমাদের 3 লক্ষ লোক আমাদের এখানে অনলাইনে টাকা পাঠিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, তারপরে এসএসএল কমার্সের ওয়েতে, গেটওয়েতে। সেগুলো আমাদের কাছে হিসাব থাকে। এর বাইরে ব্যাংকে কত লোক দিয়েছেন বা পরবর্তী দিনগুলোতে কত লোক হয়েছেন, ডোনারদের ফিগারটা আমি বলতে পারবো না, তবে যারা কায়িক পরিশ্রম দিচ্ছেন প্রতিদিন এভারেজে আমাদের এখানে আজকে ষষ্ঠ দিন পার হচ্ছে, সম্ভবত না, সপ্তম দিন আজকে। সপ্তম দিন, গত শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে, তো সপ্তম দিন আজকে চলছে। এই সপ্তম দিনের প্রতিদিনই প্রায় 2 থেকে 2.5 হাজার মানুষ এভারেজে কাজ করছেন আমাদের এখানে প্রতিদিন, সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত টানা কাজ চলছে। এবং ডোনেশনের যে ফিগার, এক্সাক্ট ফিগার তো বলা অলমোস্ট অসম্ভব, কারণ হলো ব্যাংকের যে ডিলিংসগুলো সেগুলো বিশেষ করে আমরা জানা সময় সাধ্য ব্যাপার, আপডেট হতে সময় লাগে। তবে আমরা যে 100 কোটি টাকার লক্ষ্যমাত্রা স্থাপন করেছি সেটা একেবারেই মুখস্থ বা শূন্য থেকেই না। যেহেতু আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে, সেই জায়গা থেকে আমরা 100 কোটি টাকার কাছাকাছি অবস্থান করছি। আমার যতদূর মনে হয় যে আমরা বেশ কয়েকদিন আগেই আমরা 70 কোটি টাকার যে ল্যান্ডমার্ক সেটা আমরা পার করেছি। তার মানে আমরা 100 কোটি টাকা ইনশাল্লাহ যেতে পারছি, এবং পুরো বাজেটটা আমরা ইনশাল্লাহ ব্যয় করতে পারবো বলে বিশ্বাস করছি। শুরু থেকেই সেবামূলক কার্যক্রমে আমাদের সর্বশক্তি নিয়ে আমরা নেমে পড়েছি। আমরা শুরু থেকে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে যে শুকনো খাবার সেটি বিতরণ করছিলাম, পরবর্তীতে এসে চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি। 100 কোটি টাকার যে ত্রাণ এবং পুনর্বাসন, শুধু ত্রাণ নয়, ত্রাণ, পুনর্বাসন এবং বন্যা সংশ্লিষ্ট পুরো কার্যক্রম পরিচালনার জন্য ব্যয় করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেটি আমরা বিভিন্ন লেয়ারে লেয়ারে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা শুকনো খাবার 20,000 পরিবারকে দিয়ে দিয়েছি একেবারে শুরুতেই। এরপরে আমরা চাল ডাল, তেল, লবণ এবং আরও যে আনুষঙ্গিক বিষয় আসা আছে, মোমবাতি ইত্যাদি, সেগুলো নিয়ে 1 লক্ষ পরিবারের জন্য আমরা প্যাকেজ করছি, যার বড় একটা অংশ ইতিমধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে। গতকাল পর্যন্ত আমাদের 70 বা 75টি, 70 থেকে 75টি হবে কাভার্ড ভ্যান ভর্তি মালামাল আমাদের স্পটে পৌঁছে গেছে। এছাড়াও সেনাবাহিনীর কাছে আমাদের ধাপে ধাপে বিভিন্ন সময় মালামাল আমরা হস্তান্তর করেছি। এখনো পর্যন্ত যে মালামালগুলো আমাদের কেনা আছে সেগুলো সবগুলোর প্যাকেজিংয়ে এবং ডিস্ট্রিবিউশনে আমাদের সময় লাগবে আরও 2-3 দিন মিনিমাম। 3 দিন টানা কাজ করলে হয়তো আমরা প্যাকেজিং কমপ্লিট করতে পারবো। তো 100 কোটি টাকার ত্রাণের যে প্রকল্প আমাদের, এটা বাস্তবায়নের জন্য কিছু থাকবে ত্রাণ সামগ্রী বিতরণ, সেটা আনুমানিক 2.5 থেকে 3 হাজার মেট্রিক টন খাবার এবং ত্রাণ সামগ্রী থাকবে। এই 2.5 থেকে 3 হাজার মেট্রিক টন খাবার, যেটা আমরা যার বেশিরভাগই আমাদের কেনা হয়ে গেছে, বাকিটা আমরা কিনবো, অন প্রসেস আছে। এর মধ্যে 100 ফ্যামিলির জন্য আমাদের শুধু চাল 25 কেজি করে, 1 লক্ষ ফ্যামিলির জন্য 25 কেজি করে চাল আমরা দেবো ইনশাআল্লাহ। এর জন্য 1250 টন চাল আমরা অর্ডার করেছি, আরও কিছু চাল আমাদের কাছে আছে। সব মিলিয়ে আমরা 1 লক্ষ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করব। পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সাধারণ মানুষের কষ্ট পুরোপুরি লাঘব হয়ে যাবে তা নয়, বরং অনেকে উপার্জনক্ষম তখন হবে না, তাদের উপার্জন চালু হতে সময় লাগবে। তখন ওই সময়টা যাতে তারা সার্ভাইভ করতে পারে সেজন্য আমরা 25 কেজি করে চাল 1 লক্ষ পরিবারকে দেবো ইনশাআল্লাহ। আশা করলে 3,000 মেট্রিক টন হলো খাদ্য সামগ্রী, এর মধ্যে প্রায় বেশিরভাগই খাবার। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমরা পুনর্বাসনে কয়েকটা ধাপে কাজ করব। 5,000 পরিবারকে আমরা ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো গরু ছিল মারা গেছে, এটার উপর তিনি নির্ভর ছিলেন, কারো ছোটো ক্ষুদ্র ব্যবসা ছিল, মুদি দোকান ছিল, শেষ হয়ে গেছে সব, এরকম ব্যবসায়ীদেরকে আমরা কিছু টাকা দিয়ে, ক্ষুদ্র ঋণ, সুদি বা সুদমুক্ত এসব কিছু না, আমাদের ফাউন্ডেশন থেকে সবসময় মানুষকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব নেই। যে আপনার দোকানের মালামাল দিয়ে সাজাই দিচ্ছি, আপনি আগে থেকে দোকানদারি করতেন, এখন ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্ট্রাকচারটা দাঁড় করে দিলাম, আপনি আবার উপার্জন শুরু করে দেন। আমাদের এখানে কোনো সুদযুক্ত বা সুদমুক্ত কোনো ঋণ দিয়ে আমরা সহায়তা করি না সাধারণত। সো আমরা পরিপূর্ণ তাদেরকে অর্থ সহায়তা দিই, যার যার পেশার সাথে সংশ্লিষ্ট বিষয় তাকে আমরা উপার্জন উপকরণ কিনে দিয়ে হেল্প করব। এটা আসলে নির্ভর করবে আমাদের অ্যাবিলিটি কতটা থাকছে, কারণ এখানে নিডটা তো অনেক বেশি, হাজার হাজার মানুষের। তো আমরা সিলেটের বন্যায়, অর্থাৎ 2022 বন্যায় 1,000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছিলাম। আবার অনেক মানুষকে আমরা ঘর করে দিয়েছিলাম। তো এখানে আমরা কতটা পারবো ফিগারটা এখানে বলা কঠিন, তবে ঘরের জন্য আমরা 5,000 একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি। আচ্ছা, এর বাইরে যারা মারা গেছেন, অথচ তিনি ফ্যামিলির একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন, তার উপর ডিপেন্ডেন্ট ছিল পরিবার,
তো এইরকম পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের পরিবারের একটা উপার্জনের স্থায়ী বন্দোবস্ত আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরে আরও 2-3টি কার্যক্রম আমাদের আছে। অনবরত শুধু বন্যা হতে থাকবে আর আমরা ত্রাণ দিতে থাকবো, এটা আসলে শুধুমাত্র এটুকুই আমাদের মানে পরিতৃপ্তির জায়গা নয়। এই জন্য বন্যা যাতে না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শুরুর দিকে বলেছিলেন যে বন্যা না হয় যেন সেই ব্যবস্থা, সেই বুদ্ধি আপনারা বের করেন বা সেই কার্যক্রম হাতে নেন। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছি যে বন্যা যাতে না হয়, নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য খালগুলোকে পরিচ্ছন্নতার অভিযান আমরা সরকারের সাথে লিয়াজোগ করে সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের উদ্যোগে এটা করার চেষ্টা করব। কতটা পারবো আমরা জানি না, তবে এটা প্রয়োজনীয় একটা কাজ। আমি চৌমোহানি, নোয়াখালী, আপনার ফেনী রাস্তার ধার দিয়ে যে বিশাল বড় খাল চলে গেছে, আমি ছোটবেলা থেকে দেখে আসছি, এই খালটা দখল হয়ে আছে, এটা ড্রেজিং হচ্ছে না, নাব্যতা হারিয়ে গেছে। যদি এটা আমরা সঠিকভাবে এটাকে পরিচ্ছন্ন এবং খালের যে প্রবাহ ঠিক রাখতে পারতাম, আজকে হয়তো যে পানিবন্দী মানুষ আছে তাদের লাঘব, কষ্ট কিছুটা হলেও লাঘব হতো। তো আমরা পরিকল্পনা করছি যে আসনা ফাউন্ডেশন এই তহবিল থেকে আমরা সম্ভব হলে বন্যা দুর্গত মানুষের এই দুর্গতিটা যেন প্রতি বছরই না হয় সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিব, এরকম একটা প্ল্যান আমাদের আছে ইনশাআল্লাহ। এর বাইরে আসলে নানাবিধ কাজ আমরা করছি। পশু খাদ্যের জন্য 37 মেট্রিক টন ভুসি আমরা দিয়েছি। এখন আমাদের বিশেষ করে মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন থেকে নিয়ে, বাচ্চাদের ডায়পার থেকে নিয়ে, আপনার বাচ্চাদের উপযোগী খাবার, এগুলো সবগুলো আমরা দিচ্ছি। এবং ব্যাপকভাবে আমরা যে কাজটি করার চেষ্টা করছি, অনেক বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণে ট্যাঙ্কিতে পানি উঠতে পারছে না, নিচতলা হয়তো ডুবে গেছে, অথবা নিচতলাও ভালো আছে বাট বিদ্যুৎ নয়, পানি উঠতে পারছে না, তখন আমরা ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাচ্ছি। সেটা নিয়ে আপনার পানি তুলে দিচ্ছি, ট্যাঙ্কি ফুল করে দিয়ে আসছি। আবার আমাদের কর্মীরা যেটা করছে, অনেক আশ্রয় কেন্দ্রে এবং ঘরবাড়িতে মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন, যেহেতু নেট নাই, আপনার বিদ্যুৎ নাই, পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না, প্রবাসীরা পরিবারের সাথে কথা বলতে পারছেন না। আমরা যে সব জায়গায় মানে আপনার পারপাসটা সার্ভ করতে পারছি তা না, কভার করতে পারছি তা না, তবে চেষ্টা করছি যত বেশি সংখ্যক জায়গায় সম্ভব আমরা আমাদের এই ভাসমান জেনারেটর সার্ভিস নিয়ে যাই এবং সেখানে মানুষের মোবাইল একসাথে অনেকগুলো বারে চার্জ দিয়ে আসি। আবার কোনো কোনো আশ্রয়কেন্দ্রে স্থায়ী ব্যবস্থা স্থাপন করা আছে, সেখানে 200-300 মানুষ আছে, অনবরত তারা বাই সিরিয়াল সবাই মোবাইল চার্জ দিয়ে যাচ্ছে। এটাকে আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করছি। এসিআই থেকে আমাদেরকে কয়েকটা মোটর দেওয়া হয়েছে, আমরা নিজে জেনারেটর দেওয়া হয়েছে, আমরা কিছু জেনারেটর ভাড়া নিয়েছি। এর বাইরে আমরা কিছু খুব স্বল্প মূল্যের, খুব স্বল্প খরচের আপনার সোলার ব্যবস্থা করছি, যেটা অন্যরকম গ্রুপ থেকে আমরা নিচ্ছি, তারা কস্টিং প্রাইস আমাদেরকে দিচ্ছেন। ইনশাআল্লাহ এগুলো আমরা দুর্গত এলাকাগুলোতে দিব, যাতে মানুষ 1-2টা লাইট সেখানে জ্বালাতে পারেন এবং সেই সাথে মোবাইল চার্জ দিতে পারেন। তো এই কার্যক্রমটা অনেক দূর এগিয়ে গেছে।